কোথাও কেউ নেই। পর্ব ১৩। অনেকদিন পর জলিল মিয়ার চায়ের দোকানে বাকের এসে ঢুকলো। আগে রোজ সন্ধ্যায় তাদের একটা আড্ডা বসতো। ৩-৪ বছর ধরে ভাঙন ধরেছে। একজন একজন করে খসে পড়েছে। আশফাকের মতো ছেলেও বিয়ে করে মদন বলে এক জায়গায় পড়ে আছে। শ্বশুরের সঙ্গে নাকি কাঠের বিজনেস করে। ১ বছরের উপর হয়েছে, তার কোনো খোঁজ খবর নেই। নির্ঘাত বাচ্চা বাঁধিয়ে ফেলেছে বাই দিস টাইম। শেষ পর্যন্ত টিকে ছিল ইয়াদ। তারও দিন শেষ। সকাল বিকাল চাকরি করছে, ব্রিফকেস নিয়ে ট্যুরে যাচ্ছে। শালা পুরোপুরি ভেড়ুয়া হয়ে গেছে। দেখা হলে আইএ পাস মেয়ের কথা শুরু করে। নানান ধরনের গল্প। পরশুদিন একটি শুনলাম এরকম, ইয়াদ নিউ মার্কেট গিয়ে দেখে তার সেই আইএ পাস একজন বান্ধবীকে নিয়ে শাড়ির দোকানে ঘুরছে। তারা যাতে ইয়াদকে চিনতে না পারে সেজন্য সে চট করে সানগ্লাস করে ফেললো। কিন্তু মেয়েটি ঠিকই চিনল। কি সব বলল তার বান্ধবীকে। সেই বান্ধবী তার দিকে চোখ ড্যাব ড্যাব করে তাকিয়েই থাকলো। অসহ্য। গল্প শুনতে ইচ্ছে করলে গল্প শুনলেই ইচ্ছে করে একটা চর বসিয়ে দিতে। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ড্যাব ড্যাব করে তাকানোর মাল হচ্ছে তুমি। শালা ফকরামির জায়গা পায় না। জলিল মিয়ার চায়ের স্টলে ইয়াদ বসেছিল। তার গায়ে কালো কোট, গলায় লাল রঙের টাই, ক্লিন শেভড। মুখে ক্রিম ঘষেছে বোধহয়। ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। বাকেরকে দেখে সে হকচকিয়ে গেল। বাকের অবহেলার ভঙ্গিতে বলল, তুই এখানে? আসলাম, দেখা সাক্ষাৎ হয় না। সাজ পোশাক তো মাশাআল্লাহ ভালোই চড়েছিস। আর বলিস কেন? ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। ওর এক দুঃসম্পর্কের চাচাও আসার কথা, এক্স মিনিস্টার এল রহমান। দেখতে আসবে তো তুই এখানে কেন? চায়ের দোকানে দেখতে আসবে নাকি? বাসায় তো আর সেজেগুজে বসে থাকা যায় না। মনে করবে ইচ্ছে করে সেজেগুজে বসে আছি। ওরা এলে রঞ্জু এসে এখান থেকে ডেকে নিয়ে যাবে। ভাবটা এরকম যেন বাইরে ছিলাম, বাসায় এসেছি। বাকের চায়ের অর্ডার দিল। ইয়াদের কোনো দিকে দৃষ্টি নেই। সে ঘন ঘন ঘড়ি দেখছে। ৫ মিনিটের মাথায় ৩ বার বলল, এত দেরি হওয়ার কথা নয়। এসে গেছে নাকি? বলে এসেছি জলিলের চায়ের দোকানে খোঁজ করতে। কোথায় না কোথায় খুঁজে কে জানে। রঞ্জু হারামজাদা মহা বেকুব। উত্তেজনায় ইয়াদ একটা 5-5 সিগারেট উল্টার দিকে ধরিয়ে ফেলল। বাকের দেখে কিছু বলল না। ফিল্টারের ধোঁয়া খেয়ে কেশে মেশে একাকার। বাকের উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। জলিল মিয়া বলল, বাকের ভাইকে নতুন পাত্তি দিয়ে আর ১ কাপ চা দিই? না, চা লাগবে না। খান বাকের ভাই, ১ কাপ চা বা ১০ কাপও তা। বাকের কিছু বলল না। জলিল মিয়া টেনে টেনে বলল, তারপর দেশের খবরাখবর কিছু বলেন। বাকের বিরক্ত মুখে তাকালো। জলিল মিয়ার স্টলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। ২-৩ জায়গায় এই কথাবার্তা ফ্রেম বাঁধানো। কিন্তু রাজনীতিতে জলিল মিয়া নিজের খুব উৎসাহ। সে মনে প্রাণে বিশ্বাস করে মার্শাল ল ছাড়া এই দেশের কোনো উপায় নেই। কিন্তু এই কথাটা নিজে বলতে পারে না, অন্যের মুখে শুনতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়েছে দেখেছেন বাকের ভাই? সিভিল গভর্নমেন্টের ক্ষমতা নেই ঠিক করার। যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য বন্ধ করা ছাড়া উপায় নেই। বাকের তিক্ত স্বরে বলল, উপায় না থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেই হয়। পায়ে ধরে কেউ সাধছে? জলিল মিয়া খুব অপ্রস্তুত হচ্ছে। বাকেরের বিরক্তির কারণ ঠিক বুঝতে পারে না। সে কাউকে বিরক্ত করতে চায় না। বাকেরের দলের কাউকে তো নয়। ইয়াদ বলল, কটা বাজে দেখ তো বাকের। শালা এত দেরি করছে কেন? বাকের কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে বলল, যাই। ইয়াদ বলল, এত সকাল সকাল যাচ্ছিস কোথায়? বস না। শালারা, এত দারুণ টেনশনের মধ্যে পড়লাম। কাজ আছে। তোর আবার কি কাজ? খুব একটা খারাপ কথা বাকেরের মুখে এসে গিয়েছিল। সে সেটা বলল না। ইয়াদ হারামজাদাটাকে সঙ্গে মুখ খারাপ করে কোনো ফয়দা নেই। রাস্তা অন্ধকার। বেশ কয়েকটি লাইট পোস্ট বাতি চুরি হয়েছে।
এই ১ সপ্তাহের মধ্যে ২ বার বাকি চুরি গেল। চোরের উপদ্রবটা বড় বেশি হয়ে গেছে। বাকিদের ধারণা কাজটা করেছে আশেপাশের লোকজনই। মই ফিট করে কোন চোর যাবে বাঘ চুরি করতে। ধরতে হবে একবার সারাদের। বাকের দেয়াশলাই বের করে ঘড়ি দেখলো। ঘড়ি ঠিকই চলছে। ৮টা ৩৫ বাজে। এত সকাল সকাল বাড়ি গিয়ে হবেটা কি? লাভের মধ্যে লাভ হবে বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে এবং লাট সাহেব বড় ভাই মুখটাকে এমন করে তাকাবে যেন ভূত দেখছে। বড় অফিসার এদের মেজাজ মর্জি অন্যরকম। রাত ১১টার পর বাড়িতে যাওয়া অনেক অসুবিধা। কারো সঙ্গে দেখা হয় না। খাবার ঢাকা দেয়া থাকে। খেয়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ার সমস্যা সমাধান। সকাল ১০টার দিকে ঘর থেকে বেরোলে বড় ভাইয়ের সঙ্গে দেখা না করে দিন পার করে দেয়া যায়। অবশ্য ভাবির সঙ্গে দেখা হয়। সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি। সেই কারণে ভাবির মেজাজ থাকে আকাশে। তিনি সহজভাবে বাকেরের সঙ্গে কোনো কথা বলতে পারেন না। যাও বলেন এমন সব ভাষা ব্যবহার করেন যে বাকের প্রতিদিনই একবার বাড়ি ছেড়ে দিতে ইচ্ছে করে। সেই ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না। কারণ বাকের মেয়ে মানুষের কথার কোনো পাত্তাই দেয় না। মেয়ে মানুষের কাজই হচ্ছে বেশি কথা বলা এবং ফালতু কথা বলা। ফালতু কথাকে কেন গুরুত্ব দিতে হবে? বাকের সিগারেট ধরালো। পকেটে আরো ৩টা সিগারেট আছে। রাত কাটবে না। ঘুম ভাঙলেই তার সিগারেটের তৃষ্ণা হয়। কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে ইচ্ছে করছে না। ফজলু সাহেবের বাসার সামনে একটা ছোটখাটো ভিড়। বাকের এগিয়ে গেল। বাড়ির ভেতর থেকে মেয়েলি গলায় কান্না আসছে। কি হয়েছে? কি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফজলু সাহেবের পোয়াতি স্ত্রী নাকি খাট থেকে পড়ে গিয়েছে। ফজলু সাহেব গিয়েছেন অ্যাম্বুলেন্স আনতে। বাকেরের বিরক্তির সীমা রইল না। ধামসি এক মহিলা খাট থেকে পড়ে যাবে কেন? কচি খুকু তো না। অ্যাম্বুলেন্স আনতে গেছে মানে? আনতে গেলে অ্যাম্বুলেন্স চলে আসে নাকি? চলে এলে তো কাজই হতো। হাসপাতালে সত্যি সত্যি নিতে হলে হাতের কাছে যা পাওয়া যায় তাতে করেই নিতে হবে। বাকের ছুটলো বেবি ট্যাক্সি ধরে আনতে। এই বেবি ট্যাক্সিতেই টিনার যমজ ছেলে হলো। বাকের দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, বেকুব মেয়ে ছেলেদের নিয়ে কি মুসিবত। বাচ্চা কার মতো হয়েছে বকুল? আমার মতো না তোর ভাইয়ের মতো? কারো মতোই না। বকুল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা ভাবি কেমন অন্যরকম হয়ে গেছে। কি চমৎকার মায়া মায়া চেহারা হয়েছে টিনা ভাবির। দুইজনকে সামলাবে কিভাবে? টিনা হাসতে হাসতে বলল, একটাকে তুই নিয়ে যা। অরুণকে নিয়ে যা। অরুণ বড্ড জ্বালায়। অরুণ কোনটা? বা পাশেরটা। দুজন তো একরকম। দূর দূর একরকম হবে কেন? চেহারা ২ রকম। কাঁদে ২ রকম করে। ওদের গায়ের গন্ধও ২ রকম। কি যে বলো তুমি ভাবি? ঠিকই বলি। নে তুই অরুণকে নিয়ে যা। সত্যি সত্যি কিন্তু নিয়ে যাব। নিয়ে যাবার জন্যই তো বললাম। তুই কি ভাবছিস ঠাট্টা করছি? বকুল খুব সাবধানে একজনকে কোলে তুলল। কি চমৎকার একটা ঘ্রাণ আসছে গা থেকে। বাসি শিউলি ফুলের ঘ্রাণ এত মায়া লাগে কেন? বকুলের চোখে পানি আসার উপক্রম হলো। তোর যমজ বাচ্চা হওয়ার উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে। তোর ভাই যমজ বাচ্চা হওয়ার উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে। বাচ্চা কাচ্চা হলে বউকে শাড়ি দিতে হয় জানিস তো? না, জানি না। দিতে হয়। কষ্ট করে বাচ্চা আনে সেই জন্য দেয়া। দেখ তো শাড়ি দুটো কেমন? দুটো এইরকম শাড়ি। নীল জমিনের উপর সাদা ফুল। খুব সুন্দর ভাবি। তোমাকে দারুণ মানাবে। একটা শাড়ি তুই নিবি? বকুল বিব্রত স্বরে বলল, আমি নিব কেন? কষ্ট করবে তুমি, শাড়ি নেব আমি? দুটো তো আর নিচ্ছিস না, একটা নিচ্ছিস। না ভাবি প্লিজ। না নিলে আমি খুব রাগ করব। কদিন কথা বলবো না তোর সাথে। তোকে দেবার জন্য তোর ভাইকে বলে আমি দুটো শাড়ি আনিয়েছি। শুধু শাড়ি না, ব্লাউজ পেটিকোট সবই আছে। যা কাপড় বদলে আয়। বকুলকে শাড়ি পরে আসতে হলো। টিনা দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল। এখন যা, ওই ডাক্তারের চেম্বারে গিয়ে পেপসি খেয়ে আয়।
বকুলের মুখ রক্তশূন্য হয়ে গেল। টিনা বিরক্ত স্বরে বলল, তুই কি ভাবছিস কেউ কিছু টের পায় না? সবাই সবকিছু টের পায়। তোর ভাইয়ের কাছে শুনলাম, সে দেখেছে তুই ওই ডাক্তার ছোকরার সঙ্গে বসে কোক না পেপসি কি যেন খাচ্ছিস আর খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিস। বকুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এসব কি বলছে ভাবি? কিন্তু টিনা খুব স্বাভাবিক। বাচ্চার নাভিতে বারিক পাউডার দিতে দিতে বলল, কিছু মানুষই আছে যারা শুধু অল্প বয়সী মেয়েদের সঙ্গে ছোক ছোক করতে চায়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর গায়েটায় হাত দেয়। কি যে তুমি বলো ভাবি! ঠিকই বলি, ঘাস খেয়ে তো বড় হয়নি। তুমি যা ভাবছো সেসব কিছু না। প্রথম প্রথমে এরকম মনে হবে, তারপর দেখবি হঠাৎ করে হাতের সঙ্গে হাত লেগে যাবে, যেন একটা অ্যাক্সিডেন্ট। তারপর একদিন দেখবি আশেপাশে লোকজন না থাকলে জড়িয়ে ধরবে, চুমু খাবে। কি যা তা বলছো! ঠিকই বলছি, না জেনে বলছি। ওনার সম্পর্কে এরকম বলাটা ঠিক না। সব মানুষ তো একরকম না। সব মানুষ একরকমই। সবারই দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে। খবরদার, আর কোনোদিন ওইখানে যাবি না। দরকার হয় সে আসবে, তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। ছি, এত ছি করতে হবে না। যা বলছি মনে রাখিস। খুব মন খারাপ করে বাড়ি ফিরল বকুল। নতুন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে কেন যেন লজ্জা করছিল। ফার্মেসির পাশ দিয়ে আসবার সময় খুব ইচ্ছা হলো একবার তাকিয়ে দেখে ডাক্তার সাহেব আছেন কিনা, কিন্তু কিছুতেই তাকাতে পারলো না। তার কেন যেন মনে হলো ডাক্তার সাহেব আছেন এবং তিনি তাকে দেখেছেন অবাক হয়ে। এক্ষুনি বেরিয়ে এসে ডাকবেন, এই বকুল, এভাবে পালিয়ে যাচ্ছ কেন? কিন্তু কেউ ডাকলো না। কেউ ডাকেনি, শুধুমাত্র এই কষ্টে তার চোখ ভিজে উঠেছিল। কেন তার এরকম হচ্ছে? এটা কি কোনো অসুখ, না অন্য কিছু? শওকত সাহেব সুন্দর শাড়ি পরা এই মেয়েটাকে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়েছেন। এটি তারই মেয়ে, এটা বুঝতে সময় লাগলো। বকুল মা, কাঁদছিস কেন? কাঁদছি না। কাঁদবো কেন শুধু শুধু? বকুল তাকে পেছনে ফেলে তরতর করে এগিয়ে গেল। শওকত সাহেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। তার মেয়েটা এত বড় হয়ে গেছে, এটি কেন তার এতদিন চোখে পড়েনি? কাঁদছিল কেন? পাড়ার ছেলেরা কিছু বলেছে? মেয়েটির জন্য তার নিজের মন কেমন করতে লাগলো। এদিকে অসহায় ফেলে রেখে দীর্ঘদিনের জন্য তাকে জেলে ঢুকে পড়তে হবে। উকিল সাহেব যদিও বলেছেন কিছুই হবে না, কিন্তু তিনি জানেন এটা মিথ্যা কথা বলেছে। উকিল সাহেব সত্যি কথা বলতে পারে না। শওকত সাহেব মাথা নিচু করে বুড়ো মানুষের মতো হাঁটতে লাগলেন। মামলার আবার ডেট পড়েছে। এরকম কি অনন্তকাল ধরে চলতে থাকবে? উকিল সাহেব গম্ভীর গলায় বললেন, এক একটা মামলা 4-5 বছর ধরে চলে। ছোলাটাই ভালো। যত ঝোলে মামলা তত দুর্বল হতে থাকে। সামনের মাসে আসেন, দেখা যাবে। শওকত সাহেবকে বেশ খুশি খুশি মনে হয়। তিনি যেন সমস্ত ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছেন। তার মুখ দেখে মনে হচ্ছে বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। তিনি উল্লসিত কণ্ঠে বললেন, চল রে মোনা, বাড়ি যাই। আমি যাব না, তুমি যাও। বাকের ভাইকে নিয়ে যাও। তুই এখন কি করবি? অফিসে যাব। 3টার সময় অফিসে গিয়ে কি করবি? আমার কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ। রোদের মধ্যে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না। মোনা রিকশায় উঠে বসলো। অফিসে পৌঁছাতে পৌঁছাতে 3:30 বেজে গেল। লোকজন বেশিরভাগই বাড়ি চলে গেছে। যারা যায়নি তারা টেবিলপত্র গুছিয়ে ফেলেছে। পালবাবু ছিলেন। তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ হয়েছে? লোন স্যাংশন হয়েছে। ঘন্টাখানেক আগে এলে চেক পেয়ে যেতেন। অবশ্য আজ পাওয়া আর কাল পাওয়া সেম। এখন তো আর ভাঙাতে পারছেন না। এটা একটা ভালো খবর। টাকাটা পাওয়া যাচ্ছে, কিন্তু মুনা খুশি হতে পারছে না। টাকা খরচ হচ্ছে জলের মতো, সামলানো যাচ্ছে না। রিক্সা ভাড়াতেই অনেকগুলো টাকা চলে যাচ্ছে। সামনে কি অবস্থা হবে কে জানে। পালবাবু বললেন, বিয়ে উপলক্ষে লোন নিলেন নাকি? না। না কেন? ওই ঝামেলা চুকিয়ে ফেলুন। দেখি। উঠছেন নাকি? কোন দিকে যাবেন? আসুন এগিয়ে দেই।
এই টাইমে রিক্সা পাওয়া মুশকিল। কোথায় যাবে মুনা মন স্থির করতে পারল না। বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। মামুনের খোঁজে যাওয়া অর্থহীন। সে নিশ্চয়ই ফিরেনি। আর ফিরলেই কি? যে লোক দীর্ঘ 1.5 মাস কোনো রকম খবর না দিয়ে ডুব দিয়ে থাকতে পারে, তার কাছে বারবার যাওয়া অর্থহীন। তারেকের বাসার ঠিকানা জানলে সেখানে যাওয়া যেত। দেখা যেত কেমন মেয়ে বিয়ে করেছে। কিন্তু ওর ঠিকানা জানা নেই। গাজা বাজারের দিকে গেলে কেমন হয়? বেশ কিছুদিন ধরে বাজার হচ্ছে না। ডাল ভাত আর ডিম ভাজা খেতে খেতে অরুচি ধরে গেছে। মোনা ব্যাগ খুলে টাকা গুনল। বাজার করার মতো টাকা নেই। তার মানে এই দাঁড়াচ্ছে আর কোথাও যাবার জায়গা নেই। মোনা একটা ছোট নিঃশ্বাস ফেলল। দরজায় খুটখুট শব্দ হচ্ছে। মামুন অবেলায় ঘুমিয়েছিল। শীতের শুরুতে বিকালবেলায় ঘুম অন্যরকম একটা আলস্য এনে দেয় শরীরে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করলো না। কে? আমি মুনা। মামুন দরজা খুলে বিব্রত ভঙ্গিতে তাকালো। মুনার চোখ মুখ কঠিন। দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। এসো ভেতরে আসো। কেমন আছো বলো? মুনা শুকনো গলায় বলল, এসেছো কবে? গতকাল। আজ ঠিক করে রেখেছিলাম যাব তোমাদের ওইখানে। ভালো হয়েছে দেখা হলো। রোগা হয়ে গেছো মুনা। মুনা চুপ করে রইল। মামুন বলল, বুঝতে পারছি খুব রেগে আছো। রাখবো কেন? এই যে ডুব দিলাম 1.5 মাস। এদিকে তোমার এমন দুঃসময়। আমার দুঃসময়ের সাথে তোমার কি সম্পর্ক? আমি কি তোমাকে বলেছি আমার দুঃসময় আমার হাত ধরে বসে থাকতে? জাস্ট এ মিনিট। আমি মুখ ধুয়ে চায়ের কথাটা বলে আসি। তোমার সঙ্গে আমার কথা আছে। মুনা লক্ষ্য করলো মামুন বেশ সহজ স্বাভাবিক। দীর্ঘদিন সে ডুব মেরেছে, তার জন্য তার বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। যেন এটাই স্বাভাবিক। তাছাড়া তার স্বাস্থ্য ভালো হয়েছে। দেখেই মনে হয় সে সুখেই ছিল। সুখী সুখী চেহারা। শুধু চা নয়, চায়ের সঙ্গে পেঁয়াজু আর বেগুনি। মামুন খুব উৎসাহের সঙ্গে খেতে শুরু করলো। মুনা বলল, চায়ের সঙ্গে পেঁয়াজু। মুনা বলল, এতদিন যে ডুব দিয়েছিলে চাকরির অসুবিধা হয়নি? আরে দূর চাকরি। মাস্টারি করে কিছু হয় নাকি? চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছে মানে? ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি। চাকরি করব না, ব্যবসা করব। গ্রামের বাড়িতে একটা অয়েল মিল দিচ্ছি। লোনের জন্য অ্যাপ্লাই করব। সরিষা ভেঙে তেল তৈরি করা হবে। ধান গম মশলা সব ভাঙানো যাবে। এইসব নিয়ে ব্যস্ত ছিলে? রাইট। লোনও পেয়ে যাব। থাকতে পারবে গ্রামের বাড়িতে? পারবো না কেন? ফাইন বাড়ি আমাদের। তুমি দেখলে মুগ্ধ হবে। মুনা লক্ষ্য করলো মামুন একবারও জিজ্ঞেস করছে না তোমাদের কি খবর, তোমাদের মামলার কি অবস্থা। মুনা উঠে দাঁড়ালো। আমি যাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে। মামুন হাত ধরে তাকে টেনে বসালো। অবাক হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে? আমি আছি কি জন্য? বাসায় পৌঁছে দিয়ে আসবো। এবং রাতে খাবো তোমাদের ওইখানে। বুঝতে পারছি তুমি রাগ করে আছো আমার ওপর। রাগ ভাঙানোর সুযোগ দাও। না, তাও দেবে না। চুপ করেছিলে কেন? নতুন এই আইডিয়া নিয়ে জড়িয়ে পড়েছিলাম এবং ইচ্ছা করে তোমাকে কোনো খবর দিলাম না। কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম কোনো খবর টবর না পেয়ে তুমি অস্থির হয়ে বাড়িতে এসে উপস্থিত হবে এবং সবকিছু দেখে মুগ্ধ হয়ে যাবে। তখন আমি বলবো, না, আর ফিরে যেতে পারবে না। তোমাদের ঝামেলার কথা আমার তেমন মনে হয়নি। আই এম সরি। রাগ করেছো মোনা? বলেছি তো আমি রাগ করিনি। আমি সহজে রাগ করি না। এইবার আমি তোমার সঙ্গে এবার আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। একদিনের জন্য হলেও যাব। তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাড়ি দেখে তুমি মুগ্ধ হবে। বাড়ির সামনে বাগান করেছি। অনলি ফর ইউ, মাই ইয়ং লেডি। চলো ওঠা যাক। বাইরে কোথাও খাবো। না, চলো না প্লিজ। ফ্রাইড স্প্রিং চিকেন খাইতে ইচ্ছা করছে। চিলি বিফ অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার প্রন। মামুন কাপড় পরতে শুরু করলো। সে ধরেই নিয়েছে মুনা যাবে তার সঙ্গে। মুনা তার উল্লাসের কারণটা ঠিক ধরতে পারছে না।
তোমাদের মামলার কি অবস্থা? ভালোই। ভালোই মানে কি? উকিল ভালো দিয়েছো তো? মোনা জবাব দিল না। উকিল ভালো হলে খালাস করে নিয়ে আসবে, গায়ে আঁচড়ও লাগবে না। সিরিয়াস সিরিয়াস সব খুনিদের বের করে নিয়ে আসছে। এই দেশে অপরাধীদের সাজা হয় না। মোনা শীতল স্বরে বলল, আমি কিন্তু তোমাদের সঙ্গে যাচ্ছি না। কেন? ইচ্ছে করছে না। আমার অনেক সমস্যা আছে। এখন আমি তোমার সঙ্গে বসে ফ্রাইড চিকেন খেতে পারবো না। ফ্রাইড চিকেন না খেলে অন্য কিছু খাওয়া যাবে। আমি বাসায় যাব। মাথা ধরেছে। রিকশায় দুইজন কোনো কথা হলো না। মামুন দুই একবার কথা বলতে শুরু করার চেষ্টা করলো, লাভ হলো না কিছু। মাথা খুব বেশি ধরেছে নাকি? হুম। আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে তোমার অসুবিধা হবে না তো? মুনা জবাব দিল না। প্রথম কিছুদিন ফাঁকা ফাঁকা লাগবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি? কিছু বলছো না কেন? বললাম তো মাথা ধরেছে। মোনা গলির মাথায় নেমে পড়ল। সহজভাবেই বলল, থাক, তোমাকে আসতে হবে না। আমি নিজে নিজেই যেতে পারবো। রাস্তায় আলো আছে। আমি সঙ্গে এলে অসুবিধা আছে? আছে। তুমি এলেই তোমার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, রাতের খাবার দিতে হবে। আমার এখন এসব করতে ইচ্ছে করছে না। মাথা ধরেছে খুব। তোমার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে মুনা। পরামর্শ পরে করা যাবে। সময় তো ফুরিয়ে যাচ্ছে না। মুনা লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো। মামুন তাকিয়ে রইল অবাক হয়ে।